আসসালামু আলাইকুম। আমি দিলারা শাহিন লুবনা, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীদের জন্য পরিচালিত এই ক্লাসে আজ আমি দ্বিতীয় সেশনটি পরিচালনা করছি। প্রথম সেশনটি আমরা শুরু করেছিলাম সপ্তম অধ্যায়ের নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ নিয়ে। সেখানে কিছু প্রাথমিক আলোচনা ছিল। আজ আমরা পরবর্তী আলোচনায় যাব। জীববিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের দ্বিতীয় সেশনে আজ আমরা পড়ব নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্নবীজি উদ্ভিদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে জানতে গেলে জানতে হবে। সেগুলো হচ্ছে, নগ্নবীজি উদ্ভিদগুলো হয় বহুবর্ষজীবী, এরা হয় চিরসবুজ এবং এদের স্বরূপ বা প্রকৃতিটা হয় বৃক্ষ বা গুল্ম জাতীয়। এখানে বহুবর্ষজীবী বলতে বোঝায় যে এই নগ্নবীজি উদ্ভিদগুলোর বয়স 2 বছরের অধিক হবে এবং সেটা 3 বছর থেকে ধরে কয়েক হাজার বছর পর্যন্ত হতে পারে। পাশের যে চিত্রটি আমরা লক্ষ্য করছি, এটি প্রথম ক্লাস যখন আমি পরিচালনা করেছিলাম বলেছিলাম যে এটি হচ্ছে সেই ব্রিসেল কোন পাইন, যার বয়স প্রায় 5000 বছর। এটি একটি বৃক্ষ এবং বহু বর্ষজীবী উদ্ভিদ। এছাড়া নিচে আরেকটি উদ্ভিদের ছবি আছে, যেটা একটি নগ্নবীজি উদ্ভিদ এবং এটার নাম হচ্ছে ইফেড্রা, এবং এটা কিন্তু বৃক্ষ নয়, একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। তাহলে বহুবর্ষজীবী বলতে আমরা বুঝতে পারছি যে যেই উদ্ভিদগুলো 3 বছর বয়স থেকে কয়েক হাজার বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে। চিরসবুজ বলতে আমরা বুঝি যেই উদ্ভিদের পাতাগুলো সারা বছর সবুজ থাকে, চিরসবুজ, এভারগ্রিন। তার মানে কিছু কিছু উদ্ভিদ আমরা খেয়াল করেছি যে শীতকালে এদের পাতা ঝরে যায়। আমাদের আশেপাশের মেহগনি গাছটাকে আমরা খেয়াল করলে দেখব শীতকালে তার সব পাতা ঝরে যায়। তারা কিন্তু চিরসবুজ নয়, তারা হচ্ছে পত্রঝরা। চিরসবুজ হচ্ছে তারাই যাদের সারা বছর গাছে সবুজ পাতা থাকে। যেমন আম গাছে সারা বছর সবুজ পাতা থাকে, সব পাতা একসাথে ঝরে যায় না, সেরকম নগ্নবীজি উদ্ভিদগুলো চিরসবুজ হয় এবং এরা বৃক্ষ গুল্ম জাতীয় হয়। সেটা তো আমরা আগেই বুঝতে পেরেছি, এত বড় একটা বৃক্ষ যেটা 1000 বছরের পুরনো, এবং এখানে একটি গুল্ম জাতীয় উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি যেটা ইফেড্রা। তাহলে আমরা 3টা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এরপরে আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখব, এই উদ্ভিদগুলো হয় স্পোরোফাইটিক, অর্থাৎ এদের যে মূল উদ্ভিদ, অর্থাৎ যেই উদ্ভিদে তাদের মূল কাণ্ড পাতা থাকে সেটাতে স্পোর উৎপন্ন হয়, এবং পরবর্তী যেটা জীবন চক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। আমরা জানি উদ্ভিদে, সাধারণত নগ্নবীজি উদ্ভিদে বা শৈবালে বা ছত্রাকে আমরা দেখতে পাই যে সেখানে 2 ধরনের যৌন থাকে, গ্যামেটোফাইটিক যৌন এবং স্পোরোফাইটিক যৌন। এখানে এদের জীবনচক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান বলতে বোঝায় যে স্পোরোফাইটিক যৌনটা বেশ ডমিনেন্ট গ্যামেটোফাইটিক যৌনুর উপরে, অর্থাৎ গ্যামেটোফাইটিক যৌনুটা স্পোরোফাইটিক যৌনুর উপর নির্ভরশীল এবং এটা খুবই সংক্ষিপ্ত হয়। পরবর্তী যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি, অসম রেণু প্রসূ। এখানে অসম বলতে বোঝাচ্ছে যেটা সমান নয়, রেণু মানে স্পোর এবং প্রসূ হচ্ছে যেটা উৎপন্ন করে। তার মানে এরা একই ধরনের স্পোর উৎপন্ন করে না, 2 ধরনের স্পোর উৎপন্ন করে। একটা হচ্ছে মেগা স্পোর এবং আরেকটি হচ্ছে মাইক্রোস্পোর। মেগা স্পোরগুলো সাধারণত আকারে বড় হয়, মেগা অর্থ বড়, সুতরাং মেগা স্পোর হচ্ছে যে স্পোরগুলো আকারে বড় হয় এবং মাইক্রোস্পোর হচ্ছে যে স্পোরগুলো আকারে ছোট হয়। মেগা স্পোরগুলো হয় সাধারণত যেগুলো স্ত্রী এবং মাইক্রোস্পোরগুলো হয় পুরুষ। নগ্নবীজি উদ্ভিদ 2 ধরনের হতে পারে। এক ক্ষেত্রে একটা হচ্ছে উভলিঙ্গিক, অর্থাৎ এদের মধ্যে মেগা স্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল, দুটো স্পোরোফিলি বা 2 ধরনের স্পোরি একই উদ্ভিদে তৈরি হয়। যেমন পাইনাস একটি গাছ, যেই গাছে নগ্নবীজি গাছ, যেই গাছে 2 ধরনের স্পোর একই গাছে তৈরি হয়। আরেকটা আছে একলিঙ্গিক, অর্থাৎ এখানে মেগা স্পোর এবং মাইক্রোস্পোর দুটো ভিন্ন ভিন্ন গাছে তৈরি হবে, অর্থাৎ স্ত্রী এবং পুরুষ যে স্ট্রবিলাসগুলো বা যে রেণুপত্রগুলো সেগুলো একই উদ্ভিদে তৈরি হবে না, ভিন্ন ভিন্ন উদ্ভিদে তৈরি হবে। এবং এটার একটি উদাহরণ হলো সাইকাস, যেটা আমাদের খুবই পরিচিত একটি গাছ। স্পোরোফিলগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে স্ট্রবিলাস গঠন করে। এখন স্পোরোফিল কি? স্পোরোফিল হচ্ছে স্পোর ধারণকারী পাতা।
স্পোর হচ্ছে রেণু, এবং ফিল কথাটার অর্থ হচ্ছে পাতা, অর্থাৎ যেই পাতাগুলো স্পোরকে ধারণ করে সেগুলোকে বলা হয় স্পোরোফিল। এই স্পোরোফিলগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে স্ট্রবিলাস গঠন করে। এখানে আমরা পাশে একটি চিত্র লক্ষ্য করি, এটি একটি পাইনাস গাছের চিত্র, এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা তো জানি পাইনাস গাছ হচ্ছে উভয়লিঙ্গিক, অর্থাৎ এখানে ফিমেল স্ট্রবেলি এবং মেল স্ট্রবেলি, অর্থাৎ মহিলা স্ত্রী এবং পুরুষ দুটো স্ট্রবিলাসেই একই গাছে উৎপন্ন হবে। যে উপরে দেখি আমরা যে এখানে স্পোরোফিলগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে একটা গঠন তৈরি করেছে যেটাকে বলা হচ্ছে স্ট্রবেলি, এবং এইখানে মেল বা যেটা মাইক্রোস্পোরোফিল সেগুলো একত্রিত হয়ে একটা স্ট্রবেলি গঠন করেছে। তাহলে স্পোরোফিলগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে স্ট্রবিলাস গঠন করে, এটা আমরা বুঝতে পারলাম। এরপর একটি পয়েন্ট এখানে নিচে আছে, লিফ স্কার। লিফ স্কার নগ্নবীজী উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য, অর্থাৎ এই বৈশিষ্ট্যটা অন্য কোনো উদ্ভিদে তেমনভাবে দেখা যায় না। এখন এই লিফ স্কার কি? যখন একটি গাছের পাতা পরিণত হয়ে যায়, সেই পরিণত পাতাটা গাছ থেকে ঝরে পড়ে, ঝরে পড়ার পরে দেখা যায় যেখান থেকে ঝরে পড়েছে কাণ্ডে সেই জায়গায় একটা ক্ষত অথবা চিহ্ন থেকে যায়, সেইটাকে বলা হয় লিফ স্কার। স্কার কথাটির অর্থ হচ্ছে ক্ষত বা চিহ্ন। লিফ স্কার মানে পাতা ঝরে যাওয়ার কারণে সৃষ্ট ক্ষত বা চিহ্ন। এরপরে যদি আমরা যাই, দেখব যে নগ্নবীজী উদ্ভিদের মেগাস্পোরোফিলের কিছু বৈশিষ্ট্য আছে। এখানে আমরা দেখব যে মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই। মেগাস্পোরোফিল বলতে সাধারণত আমরা যেটাকে ফ্লাওয়ার বলবো, যদি আমরা এটাকে সপুষ্পক উদ্ভিদ বলে থাকি, সেই ক্ষেত্রে তার গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকার কথা, কিন্তু সেগুলোর কিছুই মেগাস্পোরোফিলে নেই। এটা হচ্ছে একটি নগ্নবীজী উদ্ভিদের মেগাস্পোরোফিল। এটি একটি সাইকাস উদ্ভিদের মেগাস্পোরোফিল, এবং এখানে দেখা যাচ্ছে যে এদের ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। এগুলো হচ্ছে ডিম্বক, এবং এই ডিম্বকগুলো এই স্পোরোফিল, আমি আগেই বলেছি স্পোরোফিল মানে হচ্ছে যেই পাতাটা স্পোর ধারণ করে, এটা একটা পাতার মতো অংশ, এবং এখানে এই ডিম্বকগুলো নগ্ন অবস্থায় আছে কিনারের দিকে। যেহেতু এদের কোনো গর্ভাশয় নেই, আমরা আগেই জেনেছি এদের কোনো গর্ভাশয় নেই, তাই এদের ফল হয় না, কারণ নিষেকের পর গর্ভাশয়টাই ফলে পরিণত হয়। এদের গর্ভাশয় নেই, তাই ফল হয় না, এবং বীজ নগ্ন অবস্থায় থাকে। সে কারণেই তো এরা নগ্নবীজী উদ্ভিদ। এরা সাধারণত বায়ু পরাগী, অর্থাৎ এদের যখন পরাগায়ন হয় তখন সেটা বাতাসের মাধ্যমে হয়, অন্য কোনো মাধ্যমে নয়। অর্থাৎ মানুষ, পানি, প্রাণী এগুলো দিয়ে এদের পরাগায়ন হয় না, সাধারণত বাতাসের মাধ্যমে এদের পরাগরেণুগুলো পরাগায়নের সময় সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হবে। অর্থাৎ যে ডিম্বকটা আমরা দেখেছি কিছু আগের চিত্রে, সেখানে ছিদ্র থাকে যেটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। পরাগায়নের সময় এই পরাগরেণুগুলো সরাসরি বাতাসের মাধ্যমে বাহিত হয়ে এসে ডিম্বক রন্ধ্রের উপর পড়বে। যেহেতু তার বাইরে অন্য কোনো আবরণ নেই, সেহেতু ডিম্বক রন্ধ্রে তারা সরাসরি পড়বে। এর পরের বৈশিষ্ট্য যে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে, নগ্নবীজী উদ্ভিদে কোনো দ্বিনিষেক হয় না। দ্বিনিষেক আবৃতবীজীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং দ্বিনিষেক প্রক্রিয়াটা কি সেটা যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে একই সময়ে ডিম্বকের সাথে একটি পুংগ্যামিটের মিলন এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর একটি পুংগ্যামিটের মিলন, একে বলা হয় দ্বিনিষেক। দ্বিনিষেকের দেখো, এখানে আমি একটি আবৃতবীজ উদ্ভিদের ভ্রূণথলি এঁকে দেখাচ্ছি। এখানে খেয়াল করো যে এটা হচ্ছে আবৃতবীজ উদ্ভিদের ডিম্বক, এবং এটা হচ্ছে এদের সেকেন্ডারি নিউক্লিয়াস। এখানে দুটো শুক্রাণু আসে, শুক্রাণু এসে একটা শুক্রাণু এই ডিম্বকটাকে নিষিক্ত করে এবং আরেকটি শুক্রাণু এই সেকেন্ডারি নিউক্লিয়াসকে নিষিক্ত করে, অর্থাৎ দুইবার নিষেক হয়, যে কারণে এটাকে বলা হয় দ্বিনিষেক। কিন্তু নগ্নবীজী উদ্ভিদে এই ধরনের কোনো নিষেক হয় না, তাদের কোনো দ্বিনিষেক হয় না। এবং দ্বিনিষেকের পরে আবৃতবীজী উদ্ভিদের শস্য, যেটাকে আমরা বলি এন্ডোস্পার্ম, সেটা তৈরি হয়। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের এই শস্য কিন্তু নিষেকের পূর্বেই সৃষ্টি হয়ে যায়। আবৃতবীজী উদ্ভিদের শস্যটা থাকে 3N অর্থাৎ ট্রিপ্লয়েড, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের শস্যটা থাকে হ্যাপ্লয়েড। এখন এই শস্য জিনিসটা কি? এখানে যখন এই সেকেন্ডারি নিউক্লিয়াসটাকে শুক্রাণু নিষিক্ত করে, এখানে এক হ্যাপ্লয়েড, এখানে হ্যাপ্লয়েড, দুটো হ্যাপ্লয়েড, এবং শুক্রাণু আরেকটি হ্যাপ্লয়েড, এই তিনটি হ্যাপ্লয়েড মিলে ট্রিপ্লয়েড হয়। কিন্তু যেহেতু এদের দ্বিনিষেক হয়ই না, সেহেতু এদের শস্যটাও হয় হ্যাপ্লয়েড, অর্থাৎ এদের শস্য কখনো ট্রিপ্লয়েড হয় না। তবে এখানে একটি ব্যতিক্রম আমরা লক্ষ্য করি। প্রথম স্লাইডটাতে যদি মনে করি আমরা একটা ইফেড্রা গাছ দেখেছিলাম, সেই ইফেড্রা গাছে কিন্তু এর ব্যতিক্রম দেখা যায়, অর্থাৎ তাদের মধ্যে দ্বিনিষেক হয়। এরপর আমরা
আরো কিছু বৈশিষ্ট্য দেখব নগ্নবীজী উদ্ভিদের পরিবহন তন্ত্রে। পরিবহন তন্ত্র বলতে আমরা জানি জাইলেম এবং ফ্লুয়েম, এই দুটো পরিবহন তন্ত্রের অংশ। অর্থাৎ জাইলেম দিয়ে আমাদের লবণ এবং পানি সেটা মূল থেকে পাতা এবং অন্য সবুজ অংশে পৌঁছায়, সেখানকার তৈরিকৃত খাদ্য আবার ফ্লুয়েমের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। দেখা যাচ্ছে যে জাইলেমে আমরা 4টি কোষীয় উপাদান দেখি, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে কোনো ভেসেল থাকে না। তবে এখানেও একটি ব্যতিক্রম আছে, যে নিটাম উদ্ভিদটি সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছি, এই নিটামের জাইলেমে কিন্তু ভেসেল পাওয়া যায়। এবং ফ্লুয়েমেও কিন্তু 4 ধরনের কোষীয় উপাদান থাকে, সিভনল সঙ্গী কোষ, ফ্লুয়েম প্যারেনকাইমা এবং ফ্লুয়েম ফাইবার। এদের এখানে সঙ্গী কোষটি নগ্নবীজী উদ্ভিদে অনুপস্থিত। এই হলো মোটামুটি আমাদের নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো, মূল বৈশিষ্ট্যগুলো। আজ কোনো হোমওয়ার্ক দেব না, সবাই ভালো থাকো, নিরাপদে থেকে সুস্থ থেকে পড়াশোনায় মনোযোগী হও। সকলকে ধন্যবাদ।